আসসালামু আলাইকুম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট টাইম দেখা হবে। সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। ঈদের পরে এই আমার প্রথম ক্লাস। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। তো আবারও অনলাইনে অফলাইনে সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আজ আপনাদের শারীরিক শিক্ষার ইতিহাসের ক্লাস নিব। শাহজান ভাই, এটা দেখেন তো একটু। যখন যখন তো 5 বছর আগের থেকে। ও, এটা না? আচ্ছা, ঠিক আছে। তাহলে সবাইকে সালাম ও শুভেচ্ছা আবারও। তো আজ শারীরিক শিক্ষার ইতিহাসের আপনাদের গ্রিসের শারীরিক শিক্ষার ইতিহাস সম্পর্কে আলোচনা করব। তাহলে গ্রিসের শারীরিক, এটা কিন্তু বড় প্রশ্নের ভেতরে আপনাদের, বড় প্রশ্নের ভেতরে গ্রিসের শারীরিক তোমরা বইটা কিনতে আমি তো বইটা কিছু কিনিনি। গ্রিসের শারীরিক শিক্ষার ইতিহাস আছে, তারপরে আছে বড় প্রশ্নের ভেতরে আরো দুইটা তিনটা ইতিহাস আছে শারীরিক শিক্ষার। এইগুলা পড়লেই মোটামুটি দুইটা প্রশ্ন আপনারা পাবেন তার থেকে, ঠিক আছে। ডেনমার্কের আছে, তারপরে আপনার গ্রিসের আছে, স্পার্টা ও এথেন্সের আছে, ঠিক আছে। এই চারটা পড়লে আশা করি দুইটা পাবেন। বাংলাদেশেরটাও আছে, মোট পাঁচটা। তো এখন আসা যাক গ্রিসের শারীরিক শিক্ষার ইতিহাসটা কেমন ছিল। ইউরোপীয় ভূখণ্ডের ভেতরে আপনার প্রথম সভ্যতার যে আলোটা বয়ে নিয়ে আসে সেটাই কিন্তু গ্রিস। এই গ্রিসরা ইউরোপের যে সভ্যতার একটা আলো নিয়ে আসে, সেটা এই গ্রিসরাই প্রথম নিয়ে আসে। এবং ওরা এমন ভাবে সভ্যতাটা নিয়ে আসে, 2000 পেছনের, 2000 বছর পেছনের সভ্যতাটা ওরা এগিয়ে আনে, ঠিক আছে। ওরা এমন ভাবে সভ্যতাটা নিয়ে আসছে। তো ওরা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, সাহিত্যর ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে এরা সব দিক থেকেই অনেক সুন্দরভাবে বিশ্ব সভ্যতাকে এগিয়ে নিয়ে এসেছে। এবং এদের এগিয়ে আনার ক্ষেত্রে অপরিসীম, ব্যাপক অপরিসীম। তাই বলা হয়ে থাকে, গ্রিককে কি বলা হয়ে থাকে, তাহলে গ্রিককে বলা হয়ে থাকে যে বিশ্ব সভ্যতায় গ্রিকদের দান বিশ্বকে 2000 বছর সামনে এগিয়ে দিয়েছে। যেটা আমি আগেই বলেছি যে 2000 বছর পিছনেরটা ওরা সামনে এগিয়ে দিয়েছে। তো 2000 বছর যাবে কিন্তু সর্বশেষে তাহলে এত পুরো আগে থেকে। কিছু বলছেন? তুই কি এমনি বাড়িও পড়াতে যাস? কালকে গেলি কার? তারপরে প্রাচীনকালে গ্রিস অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। তাহলে গ্রিকটা কি ছিল, যে প্রাচীনকালে গ্রিক সভ্যতাটা ছিল ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র, অর্থাৎ ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত ছিল। যেমন আমাদের রাজধানী কি, ঢাকা। তো আমাদের কিন্তু একটাই রাজধানী ঢাকা, আর ওদের তখন কি ছিল, এলাকা ভিত্তিক ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে ওদের সভ্যতাটাই ছিল। হ্যাঁ, তবে এই সংস্কৃতির সকল সিটি স্টেটের তাহলে মধ্যে ম্যানেজার রেখে টাকা ওগুলো খাম কেবল সিস্টেম করবি। স্পার্টার ছিল শ্রেষ্ঠ। আমরা কথা না বলি, ওরে আমার কোনো মন না, ফোন ধরে আমার শোনার আমরা মন না। কথা না বলি, সাউন্ড আসছে, একটু আস্তে কথা বলা যাক।
তাহলে প্রাচীন গ্রিক সমাজ ছিল অধিবাসীদের 75% ছিল দাস, অর্থাৎ ওই দাসটা বলতে কেনা বেচা বিক্রি করা হতো মানুষ, সেটাই ছিল দাস এবং ওরা কাজ করত। 5% ছিল বিদেশি এবং অবশিষ্ট নাগরিক ছিল সাধারণ নাগরিক হিসেবে গণ্য করা হতো। বোঝা গেছে? তাহলে গ্রিক জীবনধারার প্রাচীন রেকর্ডকে সে সময়কালকার সেরা সাহিত্যকর্ম হোমারের ইলিয়াড ও ওডেসিতে সংরক্ষণ করা হয়েছে। আমাদের যেমন যে কোনো জিনিস জাদুঘরে সংরক্ষণ করা হয়, আর গ্রিসে কি কি করা হয়েছে, গ্রিসে ওরকম জাদুঘর আছে, তাদের নাম হচ্ছে ইলিয়াড ও ওডেসি। তো এখানে ওরা সংরক্ষণ করে রেখেছে। গ্রিক সমাজে ধর্মের উপস্থিতি সার্বক্ষণিকভাবে লক্ষ্য করা যায়। গ্রিক সভ্যতা বিশ্বকে সেরা চিন্তাবিদ হিসেবে উপহার দিয়েছে। বুঝছেন? বোঝা গেছে? তাহলে সেরা চিন্তাবিদ হিসেবে গ্রিকরা উপহার দিয়েছে আমাদেরকে। এইবার আসা যাক প্রাচীন গ্রিকের শারীরিক শিক্ষার মানটা কেমন ছিল। তাহলে শারীরিক শিক্ষার সার্বিক লক্ষ্য ছিল কর্মশক্তির উন্নতি সাধন করা। বোঝা গেছে? তাহলে প্রাচীন গ্রিসের শারীরিক শিক্ষার লক্ষ্য কেমন ছিল? কর্মশক্তির উন্নতি সাধন করা। এরা কি করত? শিশুকাল থেকেই এদেরকে শারীরিক শিক্ষা কসরত হিসেবে ওদেরকে বিভিন্ন কাজ করানো হতো এবং একটা বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর রাষ্ট্রীয় পরীক্ষাগার ছিল গ্রিসে, সেই রাষ্ট্রীয় পরীক্ষাগারে পরীক্ষা করানো হতো। কারণ যদি কোনো বাচ্চা দুর্বল হতো, অপুষ্টি যেটা আমরা বলি, অপুষ্টি বাচ্চা হতো, ওরা কি করতো? ওই ওপর পাহাড়ে নিয়ে যেত। ওই পাহাড়ের ওপর থেকে ওরা ধাক্কা মেরে বাচ্চাটাকে ফেলে মৃত্যু নিশ্চিত করতো। কারণ ওদের ধ্যান ধারণা, ওদের মস্তিষ্ক এমন ছিল যে এই বাচ্চা দুর্বল, এরা কখনো শারীরিকভাবে সফল সুঠাম দেহকারী অধিকারী হতে পারবে না, তাই এদেরকে মেরে ফেলা হতো। দুর্বল বাচ্চা জন্ম নিলেই পরীক্ষা করা হতো এবং তাদেরকে ফেলে, পাহাড় থেকে ফেলে মৃত্যু নিশ্চিত করা হতো। আর যারা সুস্থ বাচ্চা থাকতো তারা কি করতো? তাদেরকে দিয়ে শারীরিকভাবে তাদেরকে সুঠাম দেহের অধিকারী তৈরি করার জন্য বিভিন্ন খেলাধুলা, নিশ্চিত ছিল না যে এইটা এই খেলা ওই খেলা, কিন্তু ওরা ঠিকই মুষ্টিযুদ্ধের মাধ্যমে, বর্ষা নিক্ষেপের মাধ্যমে, জিমন্যাস্টিকের মাধ্যমে এইগুলা ওরা শারীরিক সুগঠিত শরীর তারা তৈরি করত। বোঝা গেছে? তারপরে কি হয়েছে, শারীরিক শিক্ষার উন্নয়ন কিভাবে হয়েছে গ্রিসের? তখন উন্নয়নটা কিভাবে হয়েছে? তখনকার দিনে গ্রিসে আনুষ্ঠানিক শিক্ষার কোনো প্রতিষ্ঠান ছিল না। আমাদের যেমন এখন এই সুন্দরবন কলেজ, গভর্নমেন্ট কলেজ, গার্লস কলেজ, স্কুল, পাঠশালা, এক কিন্ডারগার্টেন সে কিন্ডারগার্টেন হয়েছে, তখন কিন্তু ওখানে নির্দিষ্ট কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, বা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনভাবে যে শিক্ষা প্রতিষ্ঠান এটা ছিল না। তো শারীরিক শিক্ষা ব্যবস্থা পরিবার ও গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল, অর্থাৎ এই শারীরিক শিক্ষাটা ছিল আগে পরিবার এবং গোষ্ঠীর মধ্যে। মানে আমার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, এই 5 জনের ভেতরেই আমরা খেলাধুলা করতাম, যুদ্ধ করতাম, এরকম ভাবে। বা একটা গোষ্ঠীর ভেতরে, গোষ্ঠীর মধ্যে, জনগোষ্ঠীর ভেতরেই খেলাধুলা এভাবেই দিত। বছরে একবার কি 2বার এরকম কোনো অনুষ্ঠান হলে, দেব দেবীর পূজা থাকলে এরকম করে দিত। বোঝা গেছে? দিয়ে তারা এই শারীরিক শিক্ষাটা এভাবে ওদের ভিতর সীমাবদ্ধ ছিল। প্রাকৃতিক স্বাভাবিক পরিবেশের উপযোগী ক্রীড়াকে বেছে নেওয়া হতো। তাহলে কি বলছে? যে
স্বাভাবিক পরিবেশের উপযোগী ক্রীড়াকে বেছে নেওয়া হতো, অর্থাৎ বয়স্ক লোকেরা কি করতো, অ্যাথলেটিক্সে যোগ দিত। বয়স্ক লোকেরা বিভিন্ন অ্যাথলেটিক্স, দৌড়, তারপরে গল্ফ, তখন তো ওরকম ছিল না, হয়তো একটা লোহার বল মতন থাকতো, সেটা নিক্ষেপ করতো, বর্ষা নিক্ষেপ করতো, এরকম ভাবে বয়স্করা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। এইবার আসা যাক গিরিশ আমলের শারীরিক শিক্ষার কর্মসূচিটা কি ছিল। হোমারীয় যুগে অন্ত্যেষ্টিয় ক্রিয়ার বিভিন্ন দৌড় অনুষ্ঠিত হতো। অর্থাৎ অন্ত্যেষ্টিয় ক্রিয়া অনুষ্ঠান বলতে ওরা দেব দেবীর পূজা করত, বা কেউ মারা গেল তাদের মিলাদ বা শ্রাদ্ধ যেটা বলি আমরা, এদের উপলক্ষে বিভিন্ন খেলা দিত। সেই খেলাটা কেমন ছিল? সেই খেলাটা ছিল, বর্ষা নিক্ষেপটা বেশি পরিচিত ছিল আর কি। তো আপনার যখন ওরা এই বর্ষা নিক্ষেপটা দিত, তখন অনেক লোক হতো, এবং যদি কোনো বর্ষা নিক্ষেপে বা কোনো খেলাধুলায় যদি কেউ আহত হতো, তখন কি করতো, ওরা দেব দেবীকে আহ দোষী দোষী মনে করতো, দেব দেবীর দের জন্য এই দুর্ঘটনা ঘটেছে, এরকম আর কি বলা হতো। তো উম এবং দেবদেবীকে দায়ী করা হতো, এবং এই শক্তি, আবার আরেকটা জিনিস, শক্তি পরীক্ষাটা বেশি আর কি প্রচলন ছিল গিরিশ আমলে। তো তখন কি করতো, শক্তি কার কত শক্তি আছে এটা দেখার জন্য মুষ্টিযুদ্ধটা করা হতো, যেটা আমরা এখন দেখি এভাবে আর কি করে, যেটা মুষ্টিযুদ্ধ, এটাকে ওরা বেশি প্রাধান্য দিত। তাহলে কি হলো, তারপরে হোমার আর ইলিয়াডে এইসব ক্রীড়ার যে সামগ্রী বা ক্রীড়ার যে কথাগুলো, এগুলা কিন্তু উল্লেখ করা আছে গ্রিসের হোমারের ইলিয়াডে, এটা উল্লেখ করা আছে। তাহলে এটাই হলো বড় প্রশ্ন, গ্রিসের শারীরিক শিক্ষার ইতিহাস। একটা শর্ট প্রশ্ন পড়াই, আইসিসি এর পূর্ণ রূপ কি? আইসিসি এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল, আইতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ওকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা প্রশ্ন আসেন যে আগামী বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হবে? 2027 সালে, তার মানে সামনের বছরে শুরু হবে, এবং দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া অনুষ্ঠিত হবে, তিনটা দেশ মিলে বিশ্বকাপ হবে। কত সালে? 2027 সাল, তিনটা দেশ মিলে। কি কি তিনটা দেশ? দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া, এই তিনটা দেশ মিলে 2027 সালে, 27 সালে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে।
তারপরে আসেন বিশ্বকাপ ফুটবল কত সালে শুরু হয়? 1930 সালে। কত সালে? বিশ্বকাপ ফুটবল কত সালে শুরু হয়? 1930 সালে। 1930 সালে। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। তাহলে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। সর্বপ্রথম বাংলাদেশে কত সালে এবং কোথায় শারীরিক শিক্ষা কলেজ স্থাপিত হয়? বোঝা গেছে? সর্বপ্রথম বাংলাদেশে কত সালে এবং কোথায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ স্থাপিত হয়? এটা 1954 সালে। 1954 সালে গৌরীপুর, ময়মনসিংহের গৌরীপুরে। ওখান থেকে আমার বিপিএড করা। আমার বিপিএড করা এখান থেকেই। বোঝা গেছে? 1954 সালে ময়মনসিংহে। গৌরীপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ কত সালে, বাংলাদেশে কত সালে এবং কোথায় অবস্থিত? 1954 সালে ময়মনসিংহের গৌরীপুরে অবস্থিত। বোঝা গেছে? আমার এখান থেকেই বিপিএড করা। ওআইসি এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ওআইসি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। তাহলে কি? অলিম্পিক, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, আইওসি এর পূর্ণরূপ। আইসিসি এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয় এবং চ্যাম্পিয়ন দলের নাম লিখো। প্রশ্ন আছে একটা যে প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয় এবং চ্যাম্পিয়ন দলের নাম। তাহলে প্রথম বিশ্বকাপ ক্রিকেট 1975 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় এবং এই চ্যাম্পিয়নের নাম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওকে।
ওয়েস্ট ইন্ডিজ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর নাম লিখো, স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর নাম লিখো। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর নাম সংক্ষেপে কি বলে? আসুডেফিন। তাহলে সংক্ষেপে বলে আসুডেফিন। আতে আইসল্যান্ড। ঠিক আছে, আতে আইসল্যান্ড। তারপরে সুতে সুইডেন। ডেতে ডেনমার্ক। ফিতে ফিনল্যান্ড। দন্তান্নতে নরওয়ে। বোঝা গেছে? তাহলে কি হলো? স্ক্যান্ডিনেভিয়ার দেশ গুলার নাম আসুডেফিন, সংক্ষেপে আসুডেফিন। আতে আইসল্যান্ড, সুতে সুইডেন, ডেতে ডেনমার্ক, ফিতে ফিনল্যান্ড, নতে নরওয়ে। আধুনিক অলিম্পিকের জনক কে? এটাও খুব গুরুত্বপূর্ণ। আধুনিক অলিম্পিকের জনক কে? তিনি কোন দেশের অধিবাসী? প্রথম কত সালে এবং কোথায় আধুনিক অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়? তাহলে আধুনিক অলিম্পিকের জনক র্যাবন পিয়ারে দা কুবারতিন। ওকে, র্যাবন পিয়ারে দা কুবারতিন। তিনি ফ্রান্সের অধিবাসী। কোথাকার অধিবাসী? ফ্রান্সের। 1896 সালে গ্রিসের এথেন্সে আধুনিক অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেখছেন, সেই গ্রিসেই কিন্তু অলিম্পিক প্রথম উদ্বোধন করা হয়। আপনাদের পরীক্ষা খুব দ্রুত দিবে ডেট, আপনারা সেইভাবে প্রিপারেশন নেন। আর সামনে অনেকগুলো সার্কুলার আসছে ফিজিক্যাল এডুকেশনের উপরে। খুব খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করেন, নিবন্ধনে যেভাবে হোক টিকতে হবে। শুধু নিবন্ধন না, অন্যান্য সাবজেক্ট গুলায়ও খুব ভালো করে আপনাদের পড়তে হবে, যাতে নিবন্ধন না শুধু অন্যান্য চাকরিতেও চান্স পাওয়া লাগবে। বিভিন্ন উপজেলা জেলা পর্যায়ে বিভিন্ন থানা পর্যায়ে আপনাদের দিবে, সার্কুলার দিবে, বিভিন্ন এই ইসের টিচার নিবে, ফিজিক্যাল এডুকেশনের টিচার নিবে। তো সেইভাবে আপনারা সবাই সুন্দরভাবে লেখাপড়া করেন, যাতে সব কিছুতেই টিকতে পারেন। প্রাইমারিতেও দিবে খুব দ্রুত, আবার বাধ্যতামূলক করা হচ্ছে 5 থেকে, মেবি 5 থেকে 10 না 6 থেকে 10 যেন মনে নাই আমার, যাই হোক। বাধ্যতামূলক করলে তো গুরুত্ব আরো বেড়ে যাবে। তো আপনারা এভাবেই আর কি ভালোভাবে পড়াশোনা করেন। ফিফা আর একটা সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, ফিফা এর পূর্ণরূপ কি? ফিফা কত সালে গঠিত হয়? ফিফা এর পূর্ণ রূপ হলো ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। তাহলে কি ফিফা হলো ফুটবল
ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, এবং এটা কত সালে অনুষ্ঠিত হয়? এটা অনুষ্ঠিত হয় 1904 সালে। ফিফার প্রতিষ্ঠাতা সদস্য দেশ কয়টি ও কি কি? ফিফার প্রতিষ্ঠাতা সদস্য দেশ 7টি। 1 বেলজিয়াম, 2 ডেনমার্ক, 3 ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড, সুইডেন ও সুইজারল্যান্ড। তাহলে আবারও বলছি, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড, সুইডেন ও সুইজারল্যান্ড। হ্যালো, বুঝা গেছে তাহলে? প্রাচীন যুগের নিওলিথিক যুগের মানুষের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা কিন্তু মধ্য যে প্রশ্ন আর কি 3 নাম্বার করে, এতে কিন্তু এই প্রশ্নটা পড়তে পারে যে প্রাচীন যুগের নিওলিথিক যুগের মানুষের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নতুন প্রস্তর যুগের মানুষ খাবার সংরক্ষণের জন্য পাত্রের ব্যবহার করা। নতুন প্রস্তর যুগের মানুষের খাবার সংরক্ষণের জন্য পাত্রের ব্যবস্থা করা। আত্মরক্ষার জন্য তীর ধনুক নিয়ে যুদ্ধের কলা কৌশল শিক্ষা করা। 3 শরীর আবৃত করার জন্য কাপড় উদ্ভাবন ও এ যুগের উল্লেখযোগ্য একটা ঘটনা। 4 এই যুগে কিছুটা উন্নত হলেও মানুষ দলবদ্ধ হয়ে যাযাবরের ন্যায় জীবনযাপন করে, অর্থাৎ তারা দলবদ্ধভাবে হয়ে জীবনযাপন করতো। তাদের কিছুই নাই, কিন্তু যাদের কিছুই নাই তারা কিন্তু যাযাবর, তাদেরকে কি বলা হয়? যাযাবর। তো এরা কি করে? তবুও একা একা বসবাস করতো না, দলবদ্ধভাবে বসবাস করে। এটাই হচ্ছে প্রাচীন যুগের নিওলিথিক মানুষের 4টি বৈশিষ্ট্য। নিওলিথিক যুগের 4টি মানুষের বৈশিষ্ট্য। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? অনেকে আমরা জানি না। ছোট্ট একটা প্রশ্ন, বাংলাদেশের জাতীয় খেলার নাম হলো কাবাডি। এটা আমাদের মাতৃ খেলা। প্রথম কাবাডি খেলা কোথায় অনুষ্ঠিত হয় এবং কোথায়? প্রথম অনুষ্ঠিত হয় ভারতে। ভারতেরও জাতীয় খেলা কিন্তু কাবাডি। তো এখানে কত সালে কাবাডি খেলা হয়? 2004 সালে। কাবাডি বিশ্বকাপ কত সালে হয়? ভারতে 2004 সালে। 2004 সালে অনুষ্ঠিত হয়। কোথায় হয়? ভারতে। চ্যাম্পিয়ন হয় ও ভারত, আবার রানার্স আপ হয় ইরান। তাহলে চ্যাম্পিয়ন হয় ভারত, রানার্স আপ হয় ইরান। তো আজ এই পর্যন্ত থাক। আবারও সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে অনলাইনে অফলাইনে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বিদায় বেলায় আবারও সবাইকে জানাচ্ছি কলেজের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ, আমি পুরুষ। আমার মনে হয় না